কথাটা মজা করে বলি, আমেরিকার থেকে কেউ যদি এখানে আসে মনে হয় যেন ডক্টর ইউনূসের জামাই বাড়ির আত্মীয় এসেছেন, তাদেরকে এমনি ভাবে করে এই সরকার তাদেরকে যত্ন করছে। তাদের স্বার্থের একটা ব্যাপার আছে। যদি আপনার ধরেন এখন তারেক রহমান সাহেবকে মাইনাস করা যায় তাহলে হয়তো তাদের আগামী দিনের পথ পরিষ্কার থাকে। 111 আনফিনিশড ওয়ার্কের কথা যেটা আসলো, এর আগে সে মাইনাসের কথা তুলছিল, যে এখন এই মাইনাস থিওরি কি কোথাও কোনোভাবে মাথাচাড়া দিয়ে উঠছে বলে মনে হয়? এটা একদম অমূলকও নয়। বিষয়টা শুরু তো হয়েছিল 111 2007 থেকেই শুরু হয়েছিল। সেই প্রক্রিয়াতে যারা এটার কুশীলব বা নেপথ্যে যারা কাজ করে তারা তো এখনও আছে, তারা এখনও সক্রিয়। আপনার প্রশাসনে বলেন বা সামরিক বাহিনীতে বলেন বা বিভিন্ন স্তরে কিন্তু তারা সক্রিয়। তো তাদের স্বার্থের একটা ব্যাপার আছে। যদি আপনার ধরেন এখন তারেক রহমান সাহেবকে মাইনাস করা যায় তাহলে হয়তো তাদের আগামী দিনের পথ পরিষ্কার থাকে। এটা একটা বিষয় তো থাকবেই, সবাই তো সবাই স্বার্থ নিয়ে কাজ করবে। তো সেই ক্ষেত্রে এটা একটা বিষয়, সেটা মানে জনমনে এটা একটা সংশয় তো আছে। আপনি যেভাবে বললেন এটা আমরাও ভাবতে পারি। তো পর্দার আড়ালে থেকে অনেক কিছুই হয়, সেটা আমরা জানি। আর আরেকটা বিষয় হলো যে আপনার ফ্যাসিস্ট গোষ্ঠী যারা 2024 জুলাইতে তাদের পতন হয়েছে, তাদেরও তো একটা বড় অংশ এখন আপনার প্রশাসনে বলেন বা আপনার সর্বত্র বাংলাদেশের যারা চালিকা শক্তি সর্বত্রই কিন্তু তাদের এখন আধিপত্য আছে। তারা নতুনভাবে যদিও তারা জাতীয়তাবাদী দর্শন বা এই সরকারকে খুশি করার জন্যে তারা কাজ চালিয়ে যাচ্ছে মনে হচ্ছে অ্যাপারেন্টলি, কিন্তু ভিতরে কিন্তু তাদের দর্শন, তাদের চিন্তাধারা তো ওই ধরনেরই। তো সেক্ষেত্রে একটা ন্যাশনালিস্ট ফোর্স এসে টোটাল যে চেইন অফ কমান্ড থেকে শুরু করে রাষ্ট্র কাঠামোর একটা গুণগত পরিবর্তন আনবে, এটা তো তারা সহজভাবে নেবে না। সেক্ষেত্রে এই ধরনের ষড়যন্ত্র বা এই ধরনের বিভিন্ন ধরনের পরিকল্পনা, অপতৎপরতা এটা থাকবে, এটা থাকাটা স্বাভাবিক। সব কিছুর ঊর্ধ্বে হলো যে মানুষ মুখিয়ে আছে একটা নির্বাচনের জন্যে। নির্বাচনটা যদি আপনার সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক একটা নির্বাচন হয় তাহলে এই ধরনের সব ধরনের ষড়যন্ত্রই কিন্তু পরিত্রাণ পাবো আমরা, এবং সেখান থেকে আমরা উত্তরণের একটা সুযোগ আসবে। জি, শরীফুজ্জামান শরীফ, আপনি মাইনাসের কথা তুলছিলেন। যে প্রেক্ষাপটে আলোচনাটা এসেছে, বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমান তার ছেলে এবং দলটির প্রধান, তার স্বাভাবিক সময়ে দেশে আসার, নির্বাচনকে ঘিরে যে সময়টা দেশে আসার কথা প্রায় সেই সময়টাই কিন্তু তার মা অসুস্থ হয়ে পড়েছেন। সুতরাং মার অসুস্থতার কারণে নানা রকমের প্রেক্ষাপট বিবেচনা করে আমি আর একটু দেরি করে যাব, বিষয়টি সে ধরনের ছিল না। কারণ এই সময় তার স্বাভাবিকভাবে আসতে হতো, তাকে ভোটার তালিকাভুক্ত হওয়া, অনেকগুলো কাজ তার কিন্তু আছে, নির্বাচনের প্রস্তুতি ইত্যাদি আছে। কিন্তু তিনি এই সময় এসে যে আসতে না আসার ক্ষেত্রে তার যে চ্যালেঞ্জটার কথা বললেন, এর ভেতর থেকে বোঝা যায় যে হয়তো তার মায়ের, মুক্তাদির ভাই যেটি বললেন যে তার মা হয়তো নিষেধ করেছে যে নিরাপদ একটা অবস্থা তৈরি না হওয়া পর্যন্ত তুমি এসো না। তো এই নিরাপদ অবস্থাটা তৈরি করার দায়িত্বটা কার? গভর্নমেন্টের। কোন গভর্নমেন্ট? যে গভর্নমেন্ট এই যে ঘুরে বেড়াচ্ছে, চিকিৎসার খবর নিচ্ছে, সশস্ত্র বাহিনী দিবসে একসঙ্গে ছবি তুলছে, তাহলে এই প্রশাসন তার নিরাপত্তার ব্যবস্থাটা করছে না কেন? নিরাপত্তা নানা কারণে বিঘ্নিত হয়, ইন্টারন্যাশনাল নানা অ্যাক্টররাও এর মধ্যে যুক্ত থাকে। কিন্তু সরকার যদি আপনার সঙ্গে থাকে এবং সে যদি নিশ্চয়তাটা দেয়, যেটা আমাদের প্রেস উইং থেকে বলা হলো, তাহলে ভয়টা কোন জায়গায়? সরকার যদি থাকে, সে যদি নিশ্চয়তা দেয়, তাহলে তো ভয় পাওয়ার কথা না। কিন্তু তারপরেও শঙ্কাটা তৈরি হচ্ছে কেন? তৈরি হচ্ছে এই কারণে সরকারের মধ্যে আমি একটা স্ববিরোধিতা দেখি। এই যে একটু আগে বললাম, মুক্তাদির ভাইয়ের সাথে একমত যে সরকার এখানে যে কতগুলো অভিনয় করছে। জামাতের সেক্রেটারি জেনারেল তিনি প্রেস কনফারেন্স করে বললেন যে লটারির মাধ্যমে এই ডিসিএসপিকে পদায়ন করতে হবে, ঠিক তার পরের দিন সরকার সেই সিদ্ধান্তটা মেনে নিল। বিএনপি তার ব্যাপারে ক্রিটিক করেছে, কিন্তু বিএনপির কথা উনি শুনছেন না। আপনি যখন ঐক্যমত্য কমিশনে বৈঠকে বসলেন, সব কাগজপত্র তাকে দিয়ে আসলেন, সে তার মনের মাধুরী মিশিয়ে তার পছন্দ মতন বক্তব্যগুলো রেখে আর সবাইটা বাদ দিয়ে দিল। আবার যে ব্যক্তিকে আপনি ক্রিটিক করলেন সেই কাজটার জন্য, আলী রিয়াজ,
ঠিক তার 5 দিন পরে তাকে প্রমোশন দিয়ে আবার নিয়ে আসলেন। তার অর্থ হচ্ছে পলিটিক্যাল পার্টির যে বক্তব্য বা আপত্তি, এটি ডক্টর ইউনূস থোড়াই কেয়ার করেন। এর শক্তির উৎস কোথায়? তার নিশ্চয়ই একটা উৎস আছে। এবং আমাদের এখানে যে 111-এর ভেতর থেকে মাইনাস যে পলিটিক্সটা শুরু হয়েছিল, এই সরকারের মধ্যে সর্বোচ্চ ব্যক্তি থেকে অনেকেই তো সেই 111-কে সমর্থন করেছেন, পত্রিকায় লিখেছেন, খোলা চিঠি লিখেছেন। তারা সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছেন, অনেকগুলো সংস্কার কমিশনের দায়িত্ব পেয়েছেন। আমি নাম ধরে বলতে পারি কিন্তু বলবো না। আমাদের দেশের মানুষ জানেন, অর্থাৎ তাদের যে ভাবনাটা, তাদের মধ্যে যে এজেন্ডাটা, সেই এজেন্ডা থেকে তারা দূরে সরে গেছেন, এটা আমি কখনোই বিশ্বাস করি না। পৃথিবীতে যে ডিপ স্টেট একবার যে জায়গায় টার্গেট করে, তারা দীর্ঘ সময় সেটিকে, প্ল্যানটিকে এক্সিকিউট করার জন্য অপেক্ষা করে। আমাদের এখানে শেখ হাসিনার হাত ধরে বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করিয়েছে। আবার শেখ হাসিনা তার নিজে যে ধরনের কর্মকাণ্ড, তার সে যা যা করেছে সেটিকে ব্যবহার করেছে সুযোগ হিসাবে। তিনি তার ব্যবস্থাটা নিজেই করেছেন এবং আস্তে আস্তে আপনি দেখছেন রাজনীতিটা একটা পোলের কাছে, একটা অংশের কাছে চলে যাচ্ছে এবং তার রিফ্লেকশনটা আপনি দেখছেন। 10 জন মানুষ যদি আপনার সাথে থাকে, আপনি ঢাকা শহরে যা খুশি তাই করতে পারবেন। অমুক জায়গায় একটা নারী হেঁটে যাচ্ছে, আপনি তাকে থামাবেন, তাকে অশ্লীল ভাষায় গালাগালি করবেন। অমুক জায়গায় একজন যাচ্ছে, তাকে যা খুশি তাই করবেন। কিন্তু নিজের জায়গায় আজকে পত্রিকা এসেছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের আপন শ্যালক হচ্ছে জামাতের এমপি ক্যান্ডিডেট, সেখানে সেখানে জাস্টিস। কিন্তু আমি যখন এই কথাটা বলছি, কালকে যখন আপনার এটা অনলাইনে যাবে, দেখবেন যে বট বাহিনী এসে অশ্রাব্য ভাষায় গালাগালি করছে। তারা ঠিক করে দিচ্ছে এবং জুলাই অভ্যুত্থানের পরে এরা ঠিক করে দিচ্ছে যে কারা দেশপ্রেমিক, এবং ছাত্রলীগের ভিতরে থেকে কাজ করাটা এটা হচ্ছে আপনার কৌশল। কিন্তু আমি যদি ছাত্রলীগের সাথে একটা সম্পর্ক থাকে, আমি হচ্ছে ফ্যাসিবাদের দোসর। এবং আপনি দেখছেন একের পর এক স্ববিরোধিতা, যেখানে যেটা আমি কয়েকদিন আগে বলেছিলাম, জামাতের রাজনীতি হচ্ছে মৌলভীবাজারের 7 চায়ের মতো। আপনি মোহাম্মদপুরে সে ব্যক্তির জন্য ভোট চায়, প্রেস ক্লাবের সামনে যে সে আরপিও চায়। আপনি সুনামগঞ্জে গিয়ে সে রোজা এবং পূজাকে এক করে, মানিকগঞ্জে গিয়ে সে বাউলকে নিয়ে বলে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা অ্যাপ্লাই করছে। ইসলামী ব্যাংক থেকে অসংখ্য কর্মীকে আওয়ামী লীগ কর্মী বলে চাকরিচ্যুত করা হয়েছে। গতকালকে দেখলাম চট্টগ্রামের একটা জামাতের এক প্রার্থী, ওই এলাকাটায় চাকরিচ্যুতদের সংখ্যাটা বেশি, তাদের ভোটটা নেওয়ার জন্য বলছে জামাত যদি পাওয়ারে আসে তাহলে তোমাদেরকে আমরা ইসলামী ব্যাংকে চাকরি দেবো। অর্থাৎ ভোটের জন্য তারা যেখানে যেটা প্রয়োজন সেটি করছে। আমি শেষ করবো এই জায়গাটায়, ওই 111 যাদের হাত ধরে এসেছিল, যাদের ব্রেন চাইল্ড, তারা এখনো অ্যাক্টিভ আছে। বাংলাদেশকে ঘিরে এখনো করিডোরের ইস্যুটা আছে, বন্দরের ইস্যুটা আছে, এবং নাফ নদীর এপার এবং ওপারে হিসাব আছে, বার্মা অ্যাক্ট আমেরিকার সেটা আছে, অনেকগুলো কাজ আছে যে কাজগুলো এখনো শেষ করা যায়নি। এবং আপনি খেয়াল করবেন বাংলাদেশের ব্যবসায়ীরা 1 বছর ধরে ঘোরার পরেও সরকার প্রধানের দেখা পান না। আর আমেরিকার থেকে একজন কেরানি এলেও তিনি অন্য কাজ থাকার পরেও প্রধান উপদেষ্টার সাথে একটা ফটো সেশন করে যাচ্ছেন। স্টারলিংকের ভাইস চেয়ারম্যান এসেছেন, তার সাথে তো তার তো টেলিযোগাযোগ মিনিস্ট্রির আন্ডারে কাজ, প্রধান উপদেষ্টার সাথে তো তার কাজ না। তিনি সেখানে যাচ্ছেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন। অথচ গত 3 মাসে আমেরিকার থেকে 350 মানুষকে পায়ে শেকল পরিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে। সরকার কি একবার প্রতিবাদ করেছে? নো। আমি এই কথাটা মজা করে বলি, আমেরিকার থেকে কেউ যদি এখানে আসে, মনে হয় যেন ডক্টর ইউনূসের জামাই বাড়ির আত্মীয় এসেছেন, তাদেরকে এমনি ভাবে করে এই সরকার তাদেরকে যত্ন করছে। অর্থাৎ সরকারের একটা হিডেন এজেন্ডা আছে, গোপন এজেন্ডা আছে। কেবলমাত্র গণতান্ত্রিক রূপান্তর, বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করা, এই এজেন্ডাগুলো না, এর বাইরে তার একটা এজেন্ডা আছে।